আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এবং এই অধ্যায়ের মধ্যে যেই কাজগুলো দেওয়া আছে, যেমন 10, 15 এবং 19 পৃষ্ঠার মধ্যে যেই কাজ আছে এবং 31 ও 32 পৃষ্ঠার মধ্যে অনুশীলনীর যেই বহু নির্বাচনী এবং সৃজনশীল আছে সেগুলোর উত্তরও দেখব। আমাদের আগের ভিডিওটিতে সুসন্ধ্যা বড়ুয়া আইডি থেকে লিখেছেন, ভাইয়া তুমি অনেক ভালো করে বোঝাও, থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ সুসন্ধ্যা বড়ুয়া। মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। তো প্রথমে চলো আমরা অধ্যায়টা একটু দেখে নেই, কোনগুলো গুরুত্বপূর্ণ এবং অধ্যায়ের কোন জায়গায় কি কি আছে। প্রথমে আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। এখানে কি কি শিখতে পারবো এই অধ্যায়টা পড়ে সেটা দেওয়া আছে। এর পরবর্তীতে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে খাদ্য এবং পুষ্টি নিয়ে আলোচনা করা আছে। এরপর একটু নিচেই খাদ্যের উপাদান, এটা গুরুত্বপূর্ণ। খাদ্যের উপাদান আমরা কিন্তু জানি 6টা। একটা হলো শর্করা, তারপর আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ এবং পানি। এইখানে আবার মুখ্য উপাদান হলো এই 3টা, আর সহায়ক উপাদান হলো এই 3টা। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এইভাবে যে খাদ্যের মুখ্য উপাদান কয়টি, তখন কিন্তু 3টি দিতে হবে টিকচিহ্নের মধ্যে, অথবা ক নম্বরও প্রশ্ন আসতে পারে। এবং এটাও আসতে পারে যে খাদ্যের সহায়ক উপাদান কয়টি এবং কি কি, সেটা কিন্তু খ নাম্বারেও আসতে পারে, তাই একটু ভালো করে দেখে নিবে। এর পরবর্তী পৃষ্ঠার মধ্যে শর্করা নিয়ে এবার আলোচনা করা হয়েছে। এখানে শর্করার উদ্ভিজ্জ যেই উৎসগুলো, উদ্ভিদ থেকে যেই জায়গা থেকে এই শর্করাটা আসে সেগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর প্রাণীজ উৎস, অর্থাৎ প্রাণী থেকে কোনগুলো থেকে এই শর্করা আসে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর এটার পুষ্টিগত গুরুত্বটা কি আমাদের জীবনে সেটা এখানে আলোচনা করা হয়েছে। আর পরবর্তীতে একটু নিচে আমিষ নিয়ে আলোচনা করা হয়েছে, বা আমিষকে ইংরেজিতে বলা হয় প্রোটিন। এরপর এটাও একই রকমভাবে কোথা থেকে পাওয়া যায়, এটার কাজ কি, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর একইভাবে স্নেহ পদার্থ বা লিপিড। এর পরবর্তীতে আছে খাদ্যপ্রাণ বা ভিটামিন। এদিকে দেখো, এগুলোর কিন্তু অভাবজনিত রোগও দেওয়া আছে, অর্থাৎ এগুলো না খেলে কি কি অভাব হতে পারে, কি কি রোগ হতে পারে, এগুলোর প্রতিকার কি, সেগুলোও কিন্তু এখানে দেয়া আছে। পরবর্তীতে খাদ্যপ্রাণ, এরপর আছে ভিটামিন এ, তারপর আছে এর অভাবজনিত রোগ ও প্রতিকার, তারপর ভিটামিন ডি, এটারও অভাবজনিত রোগ ও প্রতিকার এখানে আছে। তারপর ভিটামিন ই, এরপর ভিটামিন বি কমপ্লেক্স, তারপর আছে এখানে দেখো ভিটামিনের উৎস এবং এটার অভাবজনিত রোগগুলো কিন্তু দেওয়া আছে এখানে। ভিটামিন বি এর যেই কয়েকটা সাব সেক্টর আছে, ভিটামিন থায়ামিন বি1, তারপর রাইবোফ্লাভিন বি2, এরপর নিয়াসিন বা নিকোটিনিক অ্যাসিড বি5, এগুলোর উৎস এবং এগুলোর অভাবে কি কি হতে পারে সেই রোগও এখানে দেয়া আছে। এরপর এখানে ভিটামিন সিও দেয়া আছে। এরপর 10 পৃষ্ঠার মধ্যে একটা একক কাজ দেয়া আছে। কাজটা হলো, আমরা যে ভিটামিনগুলো নিয়ে আলোচনা করলাম, দেহে সেগুলোর অভাব হলে কি কি রোগ দেখা দিতে পারে তার একটা চার্ট প্রস্তুত করো। এর অ্যান্সার হলো এইটা, এই যে এগুলো হলো ভিটামিন এবং এর অভাবজনিত যেই রোগগুলো সেগুলো হলো এগুলো। এরপর আরও একটু আছে নিচে, এই যে এগুলো হলো ভিটামিন এবং এটা হলো সেগুলোর অভাবজনিত রোগ। ভিডিও বড় হয়ে যাবে দেখে আমরা শুধু উত্তরটা দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এই একক কাজের পর এখানে খনিজ পদার্থ এবং পানির যে উপাদানগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেমন লৌহ অর্থাৎ আয়রন, তারপর ক্যালসিয়াম, এরপর ফসফরাস, এর পরবর্তীতে পানি, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের দৈহিক ওজনের 60 থেকে 75% হলো পানি, অর্থাৎ আমাদের শরীরের 60 থেকে 75% কিন্তু পানি দিয়েই গঠিত। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, কারণ এটা ক নাম্বারও আসতে পারে, আবার টিক চিহ্নের মধ্যেও আসতে পারে। এরপর আরেকটু নিচে শরীরে পানির যে উৎসগুলো সেটা হলো এগুলো। এরপর রাফেজ বা আঁশ, এটা একটু ভালোভাবে পড়বে কারণ এখান থেকে কোয়েশ্চেন আসে খ নাম্বারে বিশেষ করে। এরপর রাফেজ যুক্ত যেই খাবার সেগুলোর গুরুত্ব কী কী সেটা হলো এগুলো। এরপর বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের ভর সূচি,
এটার একটা সূত্র আছে, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, ক নাম্বারে আসে এবং এটা কিন্তু গ নাম্বারে কাজে লাগবে। সূত্রটা হলো দেহের ওজন কেজিতে এবং এটাকে ভাগ দিতে হবে দেহের উচ্চতা মিটার স্কোয়ারে। তো এটার একটা কাজও নিচে দেওয়া আছে, দেখো বলা হয়েছে ধরা যাক একজনের দেহের ওজন হলো 80 কেজি আর উচ্চতা হলো 1.8 মিটার, তাহলে তার বিএমআইটা কি হবে? যেহেতু কেজিতে দেওয়া আছে ওজন, তাইলে 80কে এখন আমরা ভাগ দিব তার যেই উচ্চতা মিটারে সেইটা দিয়ে। তো এটা আমরা দেখেছি যে মিটার স্কোয়ারে আছে, একটু উপরেই দেখেছিলাম, এই যে মিটারকে স্কোয়ার করতে হবে। তাহলে আমরা 1.8কে স্কোয়ার করব, স্কোয়ার মানে হলো এটা 2 বার গুণ হবে, তাহলে এটা 2 বার গুণ করে 80কে ভাগ দিলাম, তাহলে হবে 24.7 প্রায়, এটা হলো এটার আনসার। এরপর এখানে বডি মাস ইন্ডেক্সের একটা চিত্র দেয়া আছে যে কত থেকে কত হলে ভালো এবং কত থেকে কত হলে সেটা বেশি ওজন হয়ে যায় বা স্থূল হয়ে যায়, বা কত থেকে কম হলে সেটা কম ওজন হয়ে যায়, সেটা এখানে দেয়া আছে। এরপর নিচে একটা দলগত কাজ দেয়া আছে, এটা তোমাদের যদি শিক্ষকরা শ্রেণীতে দেয় সেটা তোমরা করে নিবে। এর পরবর্তীতে 15 পৃষ্ঠার মধ্যে দৈনিক খাবার কেমন হবে তা নিয়ে একটা চার্ট আছে। আর একটু নিচেই এই 15 পৃষ্ঠায় একটা কাজ আছে, সেটা হলো এইটা। কাজটা হলো ইলিশ, মাছ, মুরগির ডিম, এখানে অনেকগুলো খাবারের নাম বলা হয়েছে। এরপর উপরে আমাদের অতি পরিচিত 21 প্রকার খাদ্য আছে, এই খাদ্যগুলো নিয়ে নিচের টেবিলে খাদ্যের উপাদানের একটি তালিকা তৈরি করো। এটা আমাদের তালিকাটা তৈরি করতে হবে। তাহলে এর অ্যান্সারে আমরা লিখব এই যে এগুলো, শর্করার ঘরে লিখবো এগুলো, আমিষের ঘরে লিখবো এগুলো, স্নেহ পদার্থের ঘরে লিখবো এগুলো, এবং শাকসবজির ঘরে এগুলো, আর ফলের ঘরে লিখবো এইগুলো। এরপর 15 পৃষ্ঠার পরেই 16 পৃষ্ঠায় আরও একটু আছে এটার অংশ, সেটা হলো এই যে এখানে। এবার খাবারগুলোকে কম দাম এবং বেশি দাম হিসেবে বিভক্ত করো। তুমি একটি স্বল্প মূল্যের ও একটি অধিক মূল্যের খাদ্য তালিকা প্রস্তুত করো। তাইলে এখানে কম দামেরগুলো লিখবো, এখানে আমরা বেশি দামেরগুলো লিখবো। শর্করার ঘরে শর্করাগুলো, আমিষের ঘরে আমিষগুলো, এগুলো এরকমভাবে লিখতে থাকবো। তাহলে এটার অ্যান্সারটা হলো এইটা। এই যে শর্করার ঘরে আমরা কম দামিগুলো এগুলো পাবো এবং বেশি দামিগুলো এগুলো পাবো, এরকমভাবে আমিষের ঘরে এগুলো, তারপর স্নেহের ঘরে এগুলো, এবং ভিটামিন ও খনিজ লবণের ঘরে এইগুলো। এর পরবর্তী পৃষ্ঠায় 1.3.1-এ সুষম খাদ্য নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর 17 পৃষ্ঠার মধ্যে এখানে সুষম খাদ্য যেভাবে প্রস্তুত করা হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর সুষম খাদ্য পিরামিড নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরের পৃষ্ঠায় উন্নত জীবনযাপনের জন্য যে খাদ্য উপাদান বাছাই কোনগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তী পৃষ্ঠার মধ্যে এখানে একটা কাজ আছে, সেটা হলো 19 পৃষ্ঠায়। কাজটা হলো কোনো একটি ফাস্ট ফুড জাতীয় খাবার নিয়ে তার মাঝে কোন কোন খাদ্য উপাদান আছে এবং কোনটি নেই তার তালিকা তৈরি করো। এর অ্যান্সারে আমরা লিখব এই যে বার্গার নিয়ে আমরা এখানে লিখব। তো বার্গার একটা ফাস্ট ফুড, এটার মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলো এই ঘরে লিখব, যেইগুলো উপাদানগুলো যেগুলো নেই সেগুলো এই ঘরে লিখব। তাহলে এখানে আছে হলো রুটি, যেটা শর্করা, তারপর আছে মাংস, এটা হলো আমিষের উৎস, তারপর লেটুস পাতা, সস, অন্যান্য লবণ, এগুলো যেই উপাদান, যেমন খনিজ লবণ, সস হলো রাসায়নিক পদার্থ, এবং অন্যান্যর মধ্যে প্রাণীজ, চর্বি, চিনি ও লবণ আছে, এটা লিখলাম। এবং যেটা নেই সেটা হলো পানি, ভিটামিন এবং হলো রাফেজ। এর পরবর্তীতে 20 পৃষ্ঠার মধ্যে খাদ্য সংরক্ষণের কিছু উপায় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে। এরপর 1.4.1-এ খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। এটা একটু ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে বলতে পারে যে কি কি উপায়ে খাদ্য সংরক্ষণ করা যায়, সেটা গ বা ঘর মধ্যে বলতে পারে। তাই এই যে এখানে 4টা উপায় দেওয়া আছে: শুষ্ককরণ, রেফ্রিজারেশন, ফ্রিজিং এবং সংরক্ষক দ্রব্য। এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। এর পরবর্তী পৃষ্ঠায় 22 পৃষ্ঠার মধ্যে খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার এবং এর শারীরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো একটু দেখে নিবে। এরপর 23 পৃষ্ঠার মধ্যে তামাক ও ড্রাগস নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ মাদক দ্রব্য নিয়ে। এরপরে যে ধূমপান করলে যেই ক্ষতিগুলো হয় সেখানে এটা হলো, দেখো যারা ধূমপান করে না, আর এটা যারা সিগারেট ইত্যাদি পান করে তাদের জন্য, তাদের ফুসফুসের অবস্থা। এরপর 24 পৃষ্ঠার মধ্যে ধূমপান এবং তামাকজাত পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের প্রচেষ্টা সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর ড্রাগ আসক্তি নিয়েও আলোচনা করা হয়েছে। এরপর 25 পৃষ্ঠায় এখানে একটা লোকের ছবি দেয়া আছে, মাদকাসক্ত একজন লোক যার শরীরের অবস্থা এরকম। এরপর মাদকাসক্তির কিছু লক্ষণ, এগুলো
একটু ভালো করে পড়বে, কারণ গ এবং ঘ নাম্বারে মাদকাসক্তির লক্ষণগুলো আলোচনা করো বা বর্ণনা করো এরকম কথা বলতে পারে, তো তখন এগুলো লিখতে হবে। এরপর 26 পৃষ্ঠার মধ্যে পরিবেশগত কারণ আর পরিবারের যেই কারণ এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটাও কিন্তু গ ঘর মধ্যে আসতে পারে, যে পরিবেশগত কারণগুলো উল্লেখ করো অথবা পরিবারের পারিবারিক কারণগুলো উল্লেখ করো, তখন এগুলো দিতে হবে। এরপর ড্রাগ আসক্তি নিয়ন্ত্রণে কি কি করা যায় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে এর নিচে এগুলোতে। এর পরবর্তীতে সামাজিক প্রচেষ্টায় কিভাবে আমরা দ্রব্য মাদকাসক্তি দূর করতে পারি, তারপর সরকারি প্রচেষ্টায় কিভাবে দূর করতে পারি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং শেষে এইডস নিয়ে আলোচনা করা হয়েছে। এখান থেকে মনে রাখতে হবে এটা কবে শুরু হয়েছিল। 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় এটা চিহ্নিত হয় এইডসটা, এবং এখান থেকে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। একটা হলো এইডসের পূর্ণরূপ কি, সেটা হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, এবং আরেকটা হলো এই রোগের ভাইরাসের নাম কি, সেটা হলো HIV, সেটারও ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই দুইটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে কিন্তু। এরপর এইডসের যেই লক্ষণ কারণ সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, এগুলো একটু ভালোভাবে দেখবে, এবং শেষে স্বাস্থ্য রক্ষায় শরীরচর্চা এবং বিশ্রাম। এখান থেকে যদিও তেমন প্রশ্ন আসে না, তবু আমাদের জেনে রাখা ভালো, এগুলো একটু ভালোভাবে দেখে নিবে। এরপর আমাদের জন্য 31 পৃষ্ঠায় অনুশীলনী অংশ আছে, তো সেখানে অনুশীলনীর প্রথম কোয়েশ্চেনটা হলো গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়, এটা হলো গ্লুকোজ। এরপর 2 নম্বর স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো, এটার মধ্যে হলো উত্তর 1 এবং 3, খ নাম্বারটা ADE এবং ADK। এরপর 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে এইটুকু পড়ে। রহিমার ওজন হলো 50 কেজি ও উচ্চতা 1.5 মিটার। গতকাল সকাল থেকে তার বমি ভাব, বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পেয়ে 47 কেজি হয়ে গেছে। এবার রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে 1 নম্বর রক্ত চলাচলে বিঘ্ন ঘটে, 2 নম্বর হলো পেশি নাজুক হয়ে পড়ে, 3 নম্বর হলো লবণের ভারসাম্য বজায় থাকে। এর অ্যান্সার হবে ক 1 ও 2, এই দুইটা। এরপর 4 নাম্বার কোয়েশ্চেন হলো অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি কত হয়েছে, এর অ্যান্সার হবে 20.9। এটা বের করার যেই পদ্ধতি সেটা কিন্তু আমরা দেখেছিলাম পুরা ভিডিওতে উপরে, সেটা হলো যেই ওজনটা ছিল 50 কেজি থেকে কিন্তু অসুস্থ হওয়ার পর 47 কেজি হয়েছে, এটাই কিন্তু বের করতে বলা হয়েছে যে অসুস্থ হওয়ার পর। তাহলে 47 কেজিকে এবার আমরা 1.5 দিয়ে এটাকে কিন্তু 2 বার গুণ করে তারপর 47কে ভাগ করব, অর্থাৎ 1.5কে স্কয়ার দিয়ে 47কে ভাগ করব, তাহলে যেই মানটা বের হবে সেটাই হবে এটার অ্যান্সার, সেটা হবে 20.9। এরপর সৃজনশীল অংশ 32 পৃষ্ঠার মধ্যে 2টা সৃজনশীল আছে, সেগুলোর অ্যান্সারগুলো চলো আমরা দেখে নিই। প্রথম সৃজনশীলটা হলো 14 বছরের তনুর ওজন হলো 35 কেজি এবং উচ্চতা হলো 1.5 মিটার। ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়ছে, খাওয়ায় তেমন রুচি নেই, কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে। কয়েক কোয়েশ্চেন হলো ভর সূচি কি, এর অ্যান্সারে আমরা লিখব এই যে এটা, দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচকই হলো ভর সূচি। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো জেরপ্থ্যালমিয়া রোগ বলতে কি বোঝায়, এর অ্যান্সার হলো এই যে এইটা, ভিটামিন এ এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর্নিয়ায় আলসার সৃষ্টি হয়, এই অবস্থাই হলো জেরপ্থ্যালমিয়া। এই অবস্থার সৃষ্টি হলে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায়, এটি চোখের একটি মারাত্মক রোগ। এরপর গ নাম্বার কোয়েশ্চেন হলো তনুর 2 দিনের মৌল বিপাকে কত শক্তি ব্যয় হবে, এবং ঘ নাম্বার হলো তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় উল্লেখ করো। এর অ্যান্সারে আমরা লিখব গয়ের অ্যান্সারে লিখব এই যে তনুর যেই ওজনটা দেওয়া আছে, প্রথম উত্তরটা এরকমভাবে শুরু হবে, এরপর নিচে এখানে তনুর ওজন হলো 35 কেজি, এটাকে আমরা বের করব দেহের মোট ওজন গুণ 0.9 গুণ সময় দিয়ে। তাহলে যেহেতু 24 ঘন্টা, তাই 24 দিয়ে এরপর তনুর ওজন দিয়ে এবং 0.9 দিয়ে এটাকে আমরা গুণ করব, তাহলে 756 কিলো ক্যালোরি হবে। এরপর তার 2 দিনের মৌল বিপাকে শক্তি ব্যয় হবে হলো, এটাকে 2 দিয়ে গুণ করব, তাহলে যা হয় তাই। অথবা আমরা এখানে কিন্তু এই 24-এর সাথেও 2 সরাসরি গুণ করতে পারি, তাহলেও উত্তর একই হবে। তো এটার নিয়মটা হলো মোট দেহের ওজন দিব, তারপর এখানে 0.9 লিখব,
এরপর গুণ দিব সময়। এটা যদি অন্য কোনো প্রশ্নের মধ্যেও তোমাকে বলে যে ৪৫ কেজি ওজনের কারোটা বের করতে বলে, তাহলে আমরা এখানে ৪৫ দিব, তারপর ০.৯, এবং যদি বলে তোমাকে ৩ দিনের বের করতে, তাহলে ২৪ ঘন্টা করে যেহেতু প্রতিদিনে হয়, তাহলে ২৪ গুণ ৩ লিখব, তাহলে যেই উত্তরটা বের হবে সেটাই হবে এটার অ্যান্সার। এরপর ঘ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল সেটা হলো তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো। এর অ্যান্সার হলো এগুলো। উত্তরটা এখান থেকে শুরু। যেহেতু এগুলো একটু বড় উত্তর, তাই আমরা পড়ছি না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। তোমরা একটু উত্তরটা দেখে নাও। এর পরবর্তী ২ নাম্বার কোয়েশ্চেনটা হলো এইটা। এখানে একটা খাদ্য পিরামিড দেয়া আছে। ক নাম্বার কোয়েশ্চেন হলো রাফেজ কি? এর অ্যান্সার আমরা লিখব শস্য বীজ, ডাল, আলু, খোসা সমেত টাটকা ফল এবং শাকসবজি ইত্যাদির দীর্ঘ তন্তুময় অংশই হলো রাফেজ। এরপর খ নাম্বার কোয়েশ্চেনটা হলো খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? এর অ্যান্সার আমরা লিখব এই যে এইটা। জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই হলো খাদ্যপ্রাণ। এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে। বিপাক ক্রিয়ায় উৎসেচকের সাথে কো এনজাইম হিসেবে খাদ্যপ্রাণ কাজ করে। এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য। এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ। এর অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয়। এরপর গ নাম্বার এবং ঘ নাম্বার কোয়েশ্চেন দুইটা হলো খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের দুপুরের সুষম খাদ্য তালিকা তৈরি করো। এরপর ঘ নাম্বার কোয়েশ্চেন হলো ডি চিহ্নিত খাদ্য উপাদানটি গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো। এই গ এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। উত্তর এখান থেকে শুরু। তোমাদের প্রতিটি বইয়ের প্রতিটি অধ্যায় নিয়ে আমরা এরকমভাবে একটি করে ভিডিও দিব। সেই ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে।